হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে উচ্চ মাধ্যমিকে তোমরা এখন তৃতীয় সেমিস্টারে পড়ছো, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি যে ভিডিওটা করছি সেটা কিন্তু চতুর্থ সেমিস্টারের জন্য ভিডিওটি করছি। তোমরা দেখো এমসিকিউ যা কোয়েশ্চেন্স আছে একদিন যদি ঠিকঠাকভাবে পড়ো একদিনে একটা লেসনও কমপ্লিট করে দেওয়া যায়, কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সেটা করা যায় না। এবং তোমরা পরীক্ষার ডেটও অ্যানাউন্স হয়ে গেছে, আমি আমার ইউটিউব চ্যানেলে সেটা দিয়ে দিয়েছি। এবং তোমরা অনেকেই জানো, তোমরা অনেকেই অবগত যে তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ হতে চলেছে, বা প্রথম সপ্তাহ 7 তারিখ যদি বলি, 8 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে খুব সম্ভবত। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে পুরো সেপ্টেম্বর মাসটা আমি এক্সাম করে ধরে নিলাম। সেপ্টেম্বর পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু, কিন্তু পরবর্তী সেমিস্টার অর্থাৎ চতুর্থ। তুমি পড়াশোনার জন্য মাত্র 4টা মাস সময় পাচ্ছ। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের উচিত যে তোমাদের কিন্তু অনেকটা পড়া এগিয়ে রাখা ফোর্থ সেমিস্টারে, তা না হলে কিন্তু বড় প্রশ্ন এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করা কিন্তু খুব জটিল হয়ে যাবে। তাহলে তোমরা করবে কি, তোমরা যদি চাও যে না তোমাদের তো মানে বিভিন্ন স্যারেরা তো এখন থার্ড সেমিস্টারই পড়াচ্ছে, ফোর্থ সেমিস্টার তো অনেকেই পড়াচ্ছে না, কিন্তু তোমরা যদি সরাসরি আমাদের কাছে পড়তে চাও ফোর্থ সেমিস্টারের জন্য, তাহলে কিন্তু থার্ড সেমিস্টারটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এমসিকিউ যে কমন কোশ্চেন্স সেগুলো পেয়ে যাচ্ছ। তাহলে ফোর্থ সেমিস্টারে যারা অ্যাডমিশন নেবে তাদের কোর্স ফিটা কত? তাদের কোর্স ফি হচ্ছে মাত্র 199 রুপিস। পুরো রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে পুরো সেমিস্টারের। আবারও বলছি, পুরো সেমিস্টারের কোর্স ফি 199, পুরো প্যাকেজিং নোটস এবং ক্লাসের সমস্ত কিছু পাচ্ছ মাত্র 199 পার সাবজেক্টসের আমাদের ভ্যালুয়েশন। ওকে, যদি একটা সাবজেক্ট পড়ো সেক্ষেত্রে 199, কেউ যদি দুটো সাবজেক্ট অ্যাডমিশন নিতে চাও 299, তিনটে সাবজেক্ট নিতে গেলে 399 বিনিময়ে কিন্তু তোমরা আমাদের কাছে পড়তে পারো, ক্লাসগুলো করতে পারো। চলো শুরু করবো আজকের ক্লাসটা। টপিক কি দিয়েছে আজকে? মহাবিদ্রোহের সামাজিক কারণ সম্পর্কে ডিটেলসে আলোচনা। আজকের ক্লাসটি ধৈর্য ধরে যদি শেষ অবধি করো তাহলে তোমরা পুরো ক্লিয়ারলি এই ক্লাসটা করতে পারবে বা লিখতে পারবে নোটটা। তাহলে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু 199 রুপিস, সেটা আমি অলরেডি বলে দিয়েছি, পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের মহাবিদ্রোহের সামাজিক কারণ। দেখো, মহাবিদ্রোহের সামাজিক কারণের কথা যদি আমরা বলতে চাই তাহলে সবার প্রথমে আমরা যেটা বলবো যে 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরের সেনানিবাসে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে কিন্তু তোমার মহাবিদ্রোহের সূচনা হয়েছিল বা শুরু হয়েছিল, যা ভারতের ইতিহাসে কিন্তু একটি অবিস্মরণীয় অধ্যায়। ঠিক আছে, বলছে কেবল এটি একটি সিপাহী বিদ্রোহী কিন্তু ছিল না, এর গভীরে প্রেরিত ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় সমাজের কি বলছে দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ এবং ক্ষোভ। এই যে ভারতীয়রা দিনের পর দিন ব্রিটিশ সরকারের এগেনস্টে যে রেগে গিয়েছিল, তার পুঞ্জীভূত ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশই ছিল কিন্তু মহাবিদ্রোহ আমরা বলতে পারি। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক বিভিন্ন কারণের পাশাপাশি কিন্তু সামাজিক কারণগুলোকেও কিন্তু আমরা বলতে পারি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে বা মহাবিদ্রোহের ক্ষেত্রে বা 1857 বিদ্রোহের ক্ষেত্রে। বলছে এই কারণগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে ভারতীয়দের মনে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছিল, যা শেষ পর্যন্ত বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। ক্লিয়ার? ওকে, আমরা দেখে নেব সেই কারণগুলো কি কি আছে। বলছে মহাবিদ্রোহের সামাজিক কারণের মধ্যে আমি কিছু জাস্ট পয়েন্ট বলছি, তারপরে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কেন মানুষজন কেন বিদ্রোহ করবে, তার কারণ এমন কিছু ঘটনা ঘটবে তারপরে তো মানুষ বিদ্রোহ করবে। ক্লাস 10-এ তোমরা বিদ্রোহ বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের তৃতীয় অধ্যায় ইতিহাসের, সেখানে তোমরা পড়ে এসছো মহাবিদ্রোহ সম্পর্কিত তথ্য বা বিভিন্ন বিদ্রোহ সম্পর্কিত তথ্যগুলো তোমরা সেখানে কিছুটা হলেও পড়েছো। তো এখানে মহাবিদ্রোহের সামাজিক কারণের মধ্যে আমরা বলতে পারি সামাজিক প্রথা বিলোপ করার কারণে মহাবিদ্রোহ হয়েছিল, সামাজিক বঞ্চনার শিকার হয়েছিল মানুষ, তার জন্য বিদ্রোহ হয়েছিল, যুক্তিবাদী ভাবধারার প্রসারের কারণে বিদ্রোহ হয়েছিল, সামাজিক সহযোগিতার অভাবের কারণে বিদ্রোহ হয়েছিল এবং ইংরেজদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ তার কারণেও কিন্তু বিদ্রোহ হয়েছিল। তো একের পর এক পয়েন্টসগুলো নিয়ে আমি আলোচনা করব। এখন কি বলেছে দেখো, বলছে ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে হস্তক্ষেপ। এবার আমার জীবনে একটা ফ্রিডমের প্রয়োজন, একটা স্বাধীনতার প্রয়োজন, তাই না? তাহলে এবার আমার জীবনে যদি কেউ সেই স্বাধীনতাটা আমাকে না দেয়, স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে, এবার আমি কি সেটা মেনে নেব? আমি তো সেটাকে মেনে নিতে পারবো না। ঠিক একইভাবে এখানে বলছে ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনে কিন্তু হস্তক্ষেপ শুরু করেছিল। দেখো
সিপাহী বা মানে আমরা যদি মহাবিদ্রোহের সামাজিক কারণের কথা বলতে যাই তাহলে কি বলছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের শাসন প্রতিষ্ঠা করার পর থেকেই কিন্তু ভারতীয়দের ধর্মীয় সামাজিক রীতিনীতি এবং প্রথা সংস্কারের প্রতি উদাসীনতা এবং কখনো কখনো সরাসরি হস্তক্ষেপ করতেও কিন্তু শুরু করেছিল এবং খ্রিস্টান মিশনারিরা কিন্তু তাদের ধর্ম প্রচার করতে আরম্ভ করেছিল। হিন্দু ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে তারা আঘাত এনেছিল, মন্দির মসজিদকে ভাঙার অভিযোগও তাদের বিরুদ্ধে উঠেছিল এবং প্রকাশ্যে ধর্মান্তরকরণের চেষ্টাও কিন্তু ভারতীয়দের মনে গভীর ক্ষোভের কিন্তু সৃষ্টি করেছিল। তাদের বিশ্বাস ছিল যে ইংরেজরা তাদের ধর্মীয় পরিচয় এবং ঐতিহ্য ধ্বংস করতে চাইছে। এইভাবে যদি দিনের পর দিন ঐতিহ্য যদি কেউ ধ্বংস করে দেয় তাহলে কিন্তু সেই ঐতিহ্য ধ্বংস করার পরে কিন্তু মানুষজন সেটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারে না বা মেনে নেয় না। ক্লিয়ার? আচ্ছা, এবার তারপরে কি বলছে, সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিল, বিধবা বিবাহের প্রচলন করেছিল, শিশু হত্যা নিবারণ, নারী শিক্ষা ব্যবস্থা ইত্যাদি সামাজিক সংস্কারমূলক পদক্ষেপগুলি ইংরেজদের প্রগতিশীল মনোভাবের কিন্তু পরিচয়ক হলেও রক্ষণশীল ভারতীয়দের একটি বড় অংশের কাছে কিন্তু এগুলি ধর্মীয় বিষয়ে সরাসরি হস্তক্ষেপ বলে কিন্তু মনে হয়েছিল। তারা ইংরেজদের এই পদক্ষেপগুলোকে তাদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য কিন্তু ধ্বংস করার একটি সুদূরপ্রসারী চক্রান্ত হিসাবেই কিন্তু দেখেছিল। এই ধরনের পদক্ষেপগুলো ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের কিন্তু ওপর কিন্তু আঘাত হিসাবে বিবেচিত হয়েছিল। তাহলে তোমাদের কিন্তু এতটা লিখতে হবে না, তাহলে লিখবে কতটা, যে ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের ওপর হস্তক্ষেপ করেছিল কারা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং খ্রিস্টানরা তাদেরকে জোর করে বলপূর্বকভাবে অনেক সময় ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল, যার ফলস্বরূপ ভারতীয় সমাজের যে মানুষরা ছিল তারা কিন্তু যে দিনের পর দিন ক্ষোভগুলো, সেই ক্ষোভগুলো জমা হয়ে পুঞ্জীভূত হচ্ছিল, যার ফলস্বরূপ আমরা দেখতে পারি মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কিন্তু সংঘটিত হয়েছিল। এবার আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টসে। বলছে ইংরেজদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, যে পয়েন্টটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। কি বলেছে, ইংরেজরা নিজেদের ভারতীয়দের থেকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করত এবং জাতিগতভাবে তাদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করত। ভাবতো কি ইংরেজরা, ভাবতো আমাদের সভ্যতা এবং আমাদের সংস্কৃতি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ এবং ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতা ভালো নয়, একেবারে নিন্দা করতো ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির। তাহলে তোমার সংস্কৃতিকে তুমি ভালো বলবে, আমার সংস্কৃতি তুমি নিন্দা করবে, সেটাকে আমি মেনে নিতে পারবো? আমি তো সেটা মেনে নিতে পারবো না বাবা। তাহলে এখানে কি বলছিল, যে ইংরেজরা নিজেদের ভারতীয়দের থেকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করতো এবং জাতিগতভাবে তাদের তোমার প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করতো। ভারতীয়দের তারা অসভ্য, নিকৃষ্ট এবং অযোগ্য বলে কিন্তু গণ্য করত। হ্যাঁ, সকল সরকারি উচ্চপদ ও সুযোগ সুবিধা থেকে ভারতীয়দের বঞ্চিত করা হতো এবং তাদের দক্ষতা ও মেধা প্রায়ই কিন্তু উপেক্ষা করা হতো। এমনকি সেনাবাহিনীতেও ভারতীয় সিপাহীদের তুলনায় ইংরেজ সিপাহীদের কিন্তু বেতন, পদোন্নতির সুযোগ এবং সামাজিক মর্যাদা কিন্তু অনেক বেশি ছিল। ব্রিটিশ অফিসারদের ঔদ্ধত্য এবং অপমানজনক এবং অনেক সময় নিষ্ঠুর আচরণ ভারতীয়দের মনে কিন্তু গভীর ক্ষোভ ও ঘৃণা সৃষ্টি করেছিল। এই বৈষম্য কেবল কর্মস্থলেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, সামাজিক জীবন এমনকি সাধারণ মেলামেশাতেও এর প্রভাব কিন্তু ছিল যথেষ্ট স্পষ্ট এবং ভারতীয়দের প্রায়শই কুলি বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। তাহলে ভারতীয়দেরকে কুলি বলা হতো, এই কুলি 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 এরকম করে বলা হতো না, ছোটোবেলায় দেখতে আমরা খুব বলতাম। হ্যাঁ, যে প্রায় কি মানুষকে হেয় করার জন্য বা নিচু করার জন্য, ওর কাজটাকে একটু নিচু হতো, এ ডোম ডোম, এ ম্যাথর ম্যাথর, এরকম টাইপের করে কিন্তু দেখবা ছোটো ছোটো বাচ্চারা কিন্তু বলতো, তারা বোঝে না এই জন্য বলে। তো এইভাবে ইংরেজরা তো সব কিছু বুঝতে পারছে, কিন্তু তারপরে এই কুলি, এই অমুক, এই তমুক, তুই এই প্রফেশনের সাথে যুক্ত, তুই এই প্রফেশনের সাথে যুক্ত, তুই নিচু কাস্ট, তুই উঁচু কাস্ট, হ্যান ত্যান, এই সমস্ত জিনিসগুলো একটা তীব্র বৈষম্যের সৃষ্টি করেছিল এবং ভারতীয়দের প্রতি তারা এই যে আচরণ, এই আচরণটা কিন্তু ভারতীয়দের মনে ক্ষোভের সঞ্চার করেছিল এবং এই ক্ষোভ দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হচ্ছিল ধীরে ধীরে, যার ফলস্বরূপ আমরা দেখতে পারি কি ব্রিটিশার্সরা কিন্তু মানে যে খারাপ ব্যবহার করেছিল ভারতীয়দের প্রতি, আচরণ করেছিল ভারতীয়দের প্রতি খারাপ, তার ফলস্বরূপ কিন্তু ভারতীয়রা একটা সময় পরে কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল। তাহলে এটা গেল সামাজিকের অপর একটি কারণ। নেক্সট আমরা পরবর্তী যে কারণটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক মর্যাদা এবং ঐতিহ্যগত কাঠামোর পতন। ঠিক আছে, ব্রিটিশ শাসন ভারতীয় সমাজের ঐতিহ্যগত কাঠামোকে গুরুতরভাবে আঘাত করেছিল। জমিদার, তালুকদার এবং বিভিন্ন স্থানীয় অভিজাত শ্রেণীর ক্ষমতা ও মর্যাদা কেড়ে নেওয়া হয়। বিশেষ করে লর্ড ডালহৌসির মানে বিতর্কিত সত্যবিলোপ নীতি এবং অযোধ্যার মতো রাজ্যগুলো মানে অন্যায়ভাবে দখল করার ফলে বহু শাসক কিন্তু তাদের পরিবারের সদস্যরা ক্ষমতাচ্যুত হন। এর পাশাপাশি লাখেরাজ বাজেয়াপ্তি করা হয়েছিল। হ্যাঁ, নীতির কারণে কিন্তু বহু জমিদার ও ভূস্বামী তাদের নিষ্কট জমি ও সম্পত্তি হারান। এই নীতির ফলে বহু প্রাচীন জমিদার পরিবার ও স্থানীয় অভিজাত শ্রেণী কিন্তু রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছিল, যার ফলস্বরূপ কিন্তু তারা বিদ্রোহী হয়ে পড়েছিল, সেটা আমরা বলতেই পারি। এর ফলে সমাজে এক বিশাল সংখ্যক কি বলছে মানুষ কর্মহীন হয়ে পড়েছিল, আর্থিকভাবে কেউ কেউ বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং
অপমানিত হয়ে পড়েছিল তা তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাবকে কিন্তু আরও শক্তিশালী করে তুলেছিল। তাই ক্ষতিগ্রস্ত শ্রেণীটি বিদ্রোহের সময় ব্রিটিশদের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, এটাও কিন্তু আমরা বলতে পারি। ওকে, নেক্সট পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে চর্বিযুক্ত কার্তুজের গুজব। এটা হচ্ছে একটা তাৎক্ষণিক সামাজিক কারণ বলতে পারো। এবার কি হয়েছিল দেখবা, সিপাহী বিদ্রোহের একটা কারণ ছিল, তোমরা খুব ভালো করেই জানো, ছোটোবেলায় পড়েছো তোমরা, যে সিপাহীদের মধ্যে হিন্দুরাও ছিল এবং মুসলমানরাও ছিল। এবার তাদের এই বন্দুকের মধ্যে এনফিল্ড রাইফেল ছিল বন্দুকের নাম। সিপাহী বিদ্রোহের সময় যে রাইফেলের ব্যবহার করা হয়েছিল তার নাম ছিল এনফিল্ড রাইফেল। এবার এই রাইফেলে যে বন্দুকের যে গুলিটা ভরতে হতো সেটা এক ধরনের মানে কভার ছিল, মানে ওই গুলিটার, ওটাকে বলা হতো কার্তুজ। এবার ওটাকে দাঁত দিয়ে ছিঁড়ে বন্দুকে পুড়তে হতো বা বন্দুকে ভরতে হতো। তো সিপাহী বিদ্রোহের সময় গুজব ছড়িয়েছিল যে মানে কি ব্রিটিশার্সরা মানে যে কি বলবো বলেছিল যে এটা যেহেতু গরু এবং শূকরের চর্বি মিশ্রিত এই টোটাটা, তাহলে এই টোটাটা দাঁত দিয়ে পুড়লে হিন্দুদের একটা ধর্মনাশ হওয়ার সম্ভাবনা থাকতো এবং একইভাবে মুসলমানদেরও একটা ধর্মনাশ হওয়ার সম্ভাবনা থাকতো, যার ফলস্বরূপ আমরা বলতে পারি কিন্তু এই সিপাহী বিদ্রোহ হয়েছিল। তোমরা এটা স্ক্রিনশট করে রাখলে স্ক্রিনশট করে নিতে পারো। ওকে, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। তাহলে কি বলছে যে এর কারণেও কিন্তু আমরা বলতে পারি যে সিপাহীরা কিন্তু বিদ্রোহী, মানে সিপাহীদের প্রতি আর কি, বিশেষ করে ব্রিটিশার্সদের প্রতি সিপাহীরা কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল। তাহলে এটাও কিন্তু সিপাহী বিদ্রোহের অপর একটি সামাজিক কারণ। তো এই ছিল আজকের ক্লাস, এতটুকুই, যেখানে তোমাদের আলোচনা করা হলো সিপাহী বিদ্রোহের সামাজিক কারণ। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে রাজনৈতিক, ধর্মীয় এবং একের পর এক কারণগুলো নিয়ে আলোচনা করব, ফলাফল আলোচনা করব, প্রত্যক্ষ কারণ নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।